অমিয় চক্রবর্তীর বিখ্যাত কবিতা সমুদ্র। নীল কল, লক্ষ লক্ষ চাকা, মরচে পড়া শব্দের ভিড়ে পুরনো ফ্যাক্টরি ঘোরে। নিযুত মজুরি খাটে পৃথিবীকে, বালি বানায়, গ্রাস করে মাটি, ছেড়ে দেয় দ্বীপ, রাখে দ্বীপ ভাঙে, পাহাড় প্রবাল পুঞ্জ নুন যন্ত্রে ঘর ঘর ঘোরায়। ধোঁয়া নেই, নব্যতন্ত্রী এইটুকু, আকাশের কারখানা ঢাকা ডায়নামো। শব্দ নেই, রাত্রে বারান্দায় ভাবি সমুদ্র কখন হবে সম। ভিতরে মহলে চুপ, জ্বলন্ত রঙিন চুপ, আদিম মাছের টবে হয় লোপ, গতির তাণ্ডবে গতি, মেঘ বাষ্প নদীর সঞ্চার প্রচন্ড পর্যায়ে কলে বাঁধা, ঢেউ ওঠে নিরন্তর। তরল চলন্ত ঘরে অগ্নি কোথা, চাঁদ সূর্য উকি দেয়, রুদ্ধ বেগ চুরি করে জাহাজ চালাই, কোথা রয় কয়লা তেলের ঘাঁটি তব। মালয় বর্ণীয় দূর পৃথিবীর বুক ছেড়ে কয়লা তেলের অগ্নিচোর, কারাকারি কলের কবলে, আমেরিকায় চীনে পূর্ব হতে হানাহানি, ইউরোপ ঘিরে। দেখো প্রলয় জলের কল পতি প্রতিদ্বন্দ্বী তব দ্বন্দ্বী, লোকালয়ের স্বার্থের সংঘাত, সমুদ্রের স্বার্থ নেই অর্থ নেই, ছোঁয় কোথা দু জগৎ। মেরুতে বরফ ঢেউ তব, আবর্ত গরম কোথা, নিয়ম জলের অন্ধ বুকে তবু নিয়ন্ত্রিত ঝড়, স্রোত ঘোরে মনসুন। দেখি তট চোখে মেশিন রাজ্যের সীমা, বাসনা কলেতে মন ভাঙা পড়ে, হাবুডুবু খায় বুদ্ধি ভরে। কারখানা সব কার, প্রশ্ন হাওয়ায় যায় উড়ে। অমিয় চক্রবর্তীর আপাতভাবে দেখতে গেলে কঠিন কবিতাগুলির মধ্যে হচ্ছে এই একটি কবিতা, অর্থাৎ সমুদ্র। যদিও কবিতাকে যেভাবে তিনি ব্যবহার করেছেন, বা বলতে গেলে বলতে হয় শব্দকে ছন্দকে যেভাবে ব্যবহার করে তিনি কবিতা তৈরি করেছেন, তা সাধারণ আমার মতো সাধারণ পাঠকদের একটু বুঝতে অসুবিধেই লাগে, যে কারণে আমরা অনেক সময় অমিয় চক্রবর্তীর থেকে একটু দূরে সরে যাই। কিন্তু যদি আমরা একটু ভালোভাবে বুঝে দেখি বা ভেবে দেখি, তাহলে দেখতে পাবো যে তার প্রত্যেকটি কবিতার মধ্যে রয়েছে এক অদ্ভুত আস্তিক্যবাদ, আধ্যাত্মিকতাবাদ এবং ভীষণ রকমের বিজ্ঞান চেতনা, যে কারণে এই কবিতা, এই সমুদ্র নাম্নী কবিতাতেও রয়েছে এক ধরনের রূপক ধর্মিতা। আসলে এই সমুদ্র নীল জলওয়ালা সমুদ্রের কথা বলছে না, যদিও তিনি বলছেন সমুদ্রের কথা, সমুদ্রে কিভাবে ঢেউ ওঠে, কিভাবে সমুদ্রের তলা থেকে আমরা সমস্ত কিছু তেল হেঁচড়ে বার করে নিয়ে আসি, এই সমস্ত কিছু কথা তিনি বললেও আসলে এই সমুদ্র কবিতার মাধ্যমে কবি বোঝাতে চাইছেন যে এই প্রত্যেকটি উপমা এবং রূপকের সাহায্যে কবি বোঝাতে চাইছেন মানুষের জন্মের কথা। মানুষ নামক যে কলকারখানা, মানুষের ওপরে যে কলকারখানা চলছে, যেভাবে মানুষ জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে, তারা কাজ করছে এই পৃথিবীতে, এই পুরো বিষয়টা নিয়েই তৈরি হয়েছে এই সমুদ্র নামক কবিতাটি। সমুদ্র কবিতায় সমুদ্র বা মানুষের জীবন যেন একটি কারখানার মতো, সে নিয়ত চলমান, ক্রমাগতভাবে তার কলকারখানার প্রত্যেকটি কল কবজা ঘুরছে, ঘূর্ণায়মান অবস্থায় রয়েছে। আর এই কলকবজা যে ঘোরাচ্ছে সে হচ্ছে হয় সৃষ্টিকর্তা, না হলে এই পৃথিবী। এই পৃথিবী বা সৃষ্টিকর্তাই এই কলকারখানার মালিক, যিনি কিনা ঘর ঘর শব্দে তার ভেতরকার যে মোটর সেটিকে পাক খাওয়াচ্ছেন। যদিও কোনো রকমের ধোঁয়া উঠছে না, কোনো রকমের সেই অর্থে শব্দ হচ্ছে না, শুধু ক্রমাগতভাবে এক টানা পৃথিবীর এই ক্রিয়াকলাপ চলতে থাকছে। ঠিক সমুদ্রে যেরকম ভাবে ঢেউ ওঠে, ঠিক সেই রকম ভাবে এই যে নিয়ত ক্রমচলমানতা, এই বিষয়টাকেই লেখক বলছেন, কবি বলছেন যে মনে মনে আমি ভাবি কোন দিন সমুদ্র হবে শান্ত, সমুদ্র হবে সম।
কিন্তু এই যে ঘূর্ণায়ন মানে এই যে ঘূর্ণি চক্র যে চলছে, এটির কিন্তু উপরতলাতেই ক্রমাগতভাবে এই কলকারখানা চলতে থাকে। ভেতর তলায় আদিম মাছের মতো যেন এক শান্ত, এক নিস্তব্ধতা বিরাজ করে। কিন্তু এই বিশাল চলন্ত ঘরে শক্তি আসে কোথা থেকে? কোথা থেকে সমুদ্র তার শক্তি আহরণ করে? সে কি তার বুকের তলায় জমে থাকা প্রাচীন প্রাচীন কালের খনিজ সম্পদ, যে খনিজ সম্পদের জন্য যে মানুষজন, সাধারণ ওপরে বেঁচে থাকা প্রাণীরা নিয়তভাবে তার উপরে অত্যাচার চলায়? সমুদ্রর কি নিজের কোনো স্বার্থ নেই? সে তার কাজ ক্রমাগতভাবে করতেই থাকে। মেরুতে বরফ জমায়, আবার অন্যদিকে গরম করে সেই বরফকেই সে গলিয়ে দেয়। কে বানায় এই যন্ত্র? কে চালায় এই যন্ত্র? তার সঠিক উত্তর কবি খুঁজে পাচ্ছেন না। এইভাবে জীবনের সঙ্গে সমুদ্রের বিষয়বস্তু একাকার হয়ে যাচ্ছে। এই দুটি বিষয় যেন একই সঙ্গে চালিত করছেন কবি তার নতুন ধরনের শব্দচয়ন, নতুন ধরনের চিত্রকল্পের প্রয়োগের মাধ্যমে। শুধু তাই নয়, তিনি যেভাবে দেখাচ্ছেন প্রকৃতিকে নিজের থেকে বেরিয়ে গিয়ে, যেন নিজের চোখ দিয়ে আমাদের দেখানোর এই যে রীতি, সেটি অমিয় চক্রবর্তী কিন্তু কবিতার মধ্যে নিয়ে আসছেন। যেমন আমরা এই কবিতায় দেখতে পাচ্ছি কি অদ্ভুত চিত্রকল্প দেখা যায়। দেখুন যে তরল চলন্ত ঘরে অগ্নি কোথা, চাঁদ সূর্য উকি দেয়, রুদ্ধ বেগ চুরি করে জাহাজ চালাই, কোথা রয় কয়লা তেলের ঘাঁটি তব, মালয় বর্ণীয় দূর পৃথিবীর বুক ছেড়ে, কয়লা তেলের অগ্নিচোর কড়াকারি কলের কবলে। মানে অদ্ভুত ভাঙা ভাঙা ছন্দের কিন্তু দৃঢ়তা রয়েছে প্রচন্ড, অদ্ভুত ভাঙা ভাঙা চিত্রকল্প। এই ভাঙা চিত্রকল্পগুলোই আমাদের এই কবিতাটিকে আরো অনেকাংশে হয়তো দুর্বোধ্য করছে, কিন্তু এক কোলাজের মতো এক ধরনের এক সম্পূর্ণতার সৃষ্টি করছে বলে মনে করা যাচ্ছে। যে কারণে দেখতে পাওয়া যাচ্ছে যে তিনি শুধুমাত্র যে ভাঙা চিত্রকল্পই ব্যবহার করছেন তাই নয়, অনেক ক্ষেত্রে বিদেশি শব্দের ব্যবহার, নতুন শব্দের ব্যবহার, আধুনিক শব্দের ব্যবহার দেখতে পাচ্ছি। যেমন আধুনিক বা বিদেশি শব্দ হিসেবে ডাইনামো শব্দের ব্যবহার করছেন। যদিও ডাইনামো শব্দের ব্যবহার জীবনানন্দ তার কবিতায় করে গেছেন, কিন্তু তাও ইনিও করছেন। আমেরিকার বদলে উচ্চারণের নবত্ব দেখাচ্ছেন মেরিকা বলে। মনসুন শব্দ ব্যবহার করছেন। মেশিন রাজ্য, দেখো দুটো আলাদা আলাদা ভাষাকে একত্রিত করে শব্দ তৈরি করছেন। চিত্রকল্পে দেখাচ্ছেন আদিম মাছের টব, অ্যাকোয়ারিয়ামের মতো, যেন তিনি বাইরে থেকে এই জীবনযাত্রাকে, এই কলকারখানাকে দেখতে পাচ্ছেন। সেই জন্য বলা হচ্ছে গভীরে অবস্থান করছে আদিম মাছের টব। এই পুরো বিষয়টা নিয়ে সমুদ্রের যে রীতি, তার সঙ্গে জীবনের যে কলকারখানা, দুটিকে একত্রিত করে দিয়ে এক অদ্ভুত কবিতার জন্ম দিয়েছিলেন কবি অমিয় চক্রবর্তী। সেদিক থেকে দেখতে গেলে কবিতাটি নিঃসন্দেহে উল্লেখযোগ্য আমরা বলতেই পারি, যতই কবিতাটি কঠিন হোক না কেন। এক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি যে অমিয় চক্রবর্তী সম্পর্কে যদি আরো ভিডিও আমি আনবো বলে মনে হয় আপনাদের, নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি নিশ্চয়ই চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।